দুজন আন্দোলনকারী আমাদের সঙ্গে রয়েছেন, তানিয়া শেঠ এবং শর্মিলা মণ্ডল। ডিওয়াইএফআই নেতা ইন্দ্রজিৎ ঘোষ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এবং শিক্ষক বিজন সরকার রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায়। একেবারে সরাসরি আন্দোলনকারীদের কাছ থেকে জানতে চাইবো কেন, আমি শুরুতেই তানিয়া শেঠের কাছে আসতে চাইবো যে কেন ধরে আপনাদের এই অনশন আন্দোলনকে চালিয়ে যেতে হচ্ছে? দাবি কি আপনাদের যেটা অভিযোগ করছেন আপনারা যে পূরণ হচ্ছে না? প্রথম অবস্থায় দুদিন এর মাথায় এবিপি আনন্দ আমাদেরকে ইনভাইট করেছে, ডেকে পাঠিয়েছে আমাদের দাবিগুলোকে তুলে ধরার জন্য। তো এক্ষেত্রে একটা কথা বলবো, আমাদের প্রথম এবং মূল দাবি যে কলকাতা গেজেট মেনটেন করে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সেই গেজেটটা মেনটেন করে তারা যেন নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে। তো এখানে মূলত আমাদের দাবি হচ্ছে, গেজেটে বলা হয়েছে লিখিত পরীক্ষা 15 দিন আগে পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট করা। আমরা চাই তারা সেই ভ্যাকেন্সিটা আপডেট করে নিয়োগ করুক, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রেশিও মেনটেন করুক, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্ট মানে যেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল রিটেন টেস্টের নাম্বার, পার্সোনালিটি টেস্টের নাম্বার এবং একাডেমিক স্কোর নাম্বার সহকারে মেরিটটা প্রকাশ হবে। আমরা চাইছি সেই মেরিটটা প্রকাশ করা হোক, কিন্তু এই তিনটে জিনিসের মধ্যে কোনোটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি না যে কমিশন কোনো রকম ভাবে করেছে। বেশ, আমি এখানে একবার আসবো, আমি বিজন সরকারের কাছে আসবো, তবে তার আগে 25 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন এই আন্দোলনকারীরা, কি তাদের দাবি শুরুতে একবার দেখবো, তারপরে আসছি। এক পাশে ব্যস্ত কলকাতা, আরেক পাশে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চ। এক পাশে বড় ট্রেন, পুরসভার ব্যাচ, মশার আতুর্ভাব, কটু গন্ধ। আরেক পাশে এক চিলতে জমিতে প্রায় 600 ঘন্টা ধরে বসে ভবিষ্যতের মানুষ গড়ার কারিগররা। ওদের দাবি একটা, চাকরি চাই। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এসএসসি উত্তীর্ণদের দাঁতে দাঁত চাপাই লড়াই চলছে গত 28 ফেব্রুয়ারি থেকে। রবিবার তাদের অনশন পা দিল 25 দিনে। কারো বাড়ি মালদা, কারো মুর্শিদাবাদ, কেউ এসেছেন উত্তর 24 পরগনা, কেউ বা ক্যানিং থেকে। সবাই কলকাতায় এসেছিলেন চাকরির দাবি আদায় করতে, কিন্তু এদের অনেকেই বেশি কিছু হারিয়েছেন। অভিযোগ, একটানা অনশনে গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে কোচবিহারের এক তরুণী, কিন্তু লড়াই বন্ধ হয়নি। শোক সামলে সেই তরুণীর স্বামী এখন অনশন মঞ্চে। আগে এসেছিলাম, তারপরে যাওয়ার পরে যখন ইসে হলো, প্রবলেম দেখা দিল, তখন করলাম, তখন রিপোর্টে দেখাইলো 9 উইক এবং ক্রিটিক্যাল মানে সমস্যা হয়েছে, তার জন্য ডাক্তারের কাছে গিয়ে এসে করতে হয়েছে। এত কিছু ক্ষতি হওয়ার পরে এখন এটা তো শেষ দিকেই যেতে হবে, তার জন্য দাদারা বাড়ি যেতে বলছে, কিন্তু বাড়ি যাচ্ছে না, ওদিক থেকে আসতে যাচ্ছে। উত্তর 24 পরগনার আরো এক অন্তঃসত্ত্বা অনশনে বসে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে গর্ভপাত করেই বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। মাথার উপর ছাউনি টাঙাতে দেওয়া হয় না, তাই ঝড় জলের রাতে কোনো রকমের ত্রিপল জড়িয়ে মাথা বাঁচাচ্ছেন ভবিষ্যতের মানুষ গড়ার কারিগররা। রাত্রিবেলা আমরা যেদিন ঝড় বৃষ্টি হয় না, খোলা আকাশের নিচে তিরপল ছাড়াই, উপরে তিরপল ছাড়াই আমরা মেঝেতে শুয়ে থাকি। প্রচন্ড মশার কামড়ে ঠিকঠাক ঘুম হয় না, কিন্তু যেদিন রাত্রিগুলো ঝড় বৃষ্টি হয়েছে প্রচন্ড, সেই দিন তো একদম মনে হয় যেন আমরা স্তূপের মধ্যে রয়েছে আর একটা কোনো তিরপল তাতে চাপা দেওয়া রয়েছে, এরকম অবস্থায় থাকি। কিন্তু সারা রাত ঘুম হয় না, কারণ এখানে প্রচন্ড বৃষ্টি, জল জমে যায়। এত সহজে হার মানতে রাজি নন, তাই হুগলির কন্যাগর থেকে মা বাবা কাঁধে ভর দিয়ে রোজ ধর্নায় আসছেন এই তরুণী। অধিকার আদায়ের লড়াই চলছে। 2 বছরের মহারাজকে কোলে নিয়ে প্রথম দিন থেকে ধর্ণা মঞ্চে চলে এসেছিলেন তিনি। টানা 21 দিন বাচ্চাটাও ছিল এই ধর্ণা মঞ্চে। তারপর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বাচ্চাকে বাবার কাছে রেখে আবার ধর্ণা মঞ্চে। এখন ব্রেস্ট ফিডিং করে, কিন্তু আর তো সম্ভব নয়, যেহেতু এখানে অনেকদিন থাকার পর আবার ডেঙ্গুর সমস্যাটা দেখা দেয়, আর নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। এই জন্য ভয় পেয়ে বাবা ঠাকুমা নিয়ে চলে যায়। রাত্রিরে খুব কান্নাকাটি করে, কিন্তু উপায় নেই। প্রতিদিন প্রচুর মানুষ আসছে আন্দোলনের সমর্থন জানাতে। বাগধান চেয়ারম্যান বিমান বসু এসেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষরা চিঠি পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে এত কিছুর মধ্যেও সমাধানে দরজা এখনো খোলেনি। এদের এই যে দাবি, ন্যায্য প্রাপ্য আদায়ের যে দাবি, সেই দাবির কাছে মানবিকতার কারণে আমি এসে বসেছি। আমি অনশন করেছি এদের সঙ্গে। এদের চাকরির অধিকার, যা এদের ন্যায্য প্রাপ্য, সেখান থেকে এরা বঞ্চিত, এরা প্রবঞ্চিত। এদের পাশে এসে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে হয়েছে। এখনো পর্যন্ত 83 জন হাসপাতালে ভর্তি হয়েছে। 2 জন মহিলা ভ্রূণ নষ্ট হয়ে গেছে, তবুও অনশন চলছে। রাস্তায় নতুন রাস্তা দেখাবে, এটাই অনশনকারীদের বিশ্বাস।
ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি বলছি বিজনবাবু, পরিস্থিতিটা তো বুঝতে পারছেন আপনি, মানে দিনের পর দিন এত কষ্ট সহ্য করে দাঁতে দাঁত চেপে তারা লড়াই করে যাচ্ছেন, সমস্যার সমাধান করা যাচ্ছে না, জট কাটানো যাচ্ছে না। একটা কথা বলি, 25 দিন ধরে যারা অনশনরত তাদের শারীরিক অবস্থা অনেকেরই খারাপ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। আগামী দিনে শিক্ষক তারাই হবে। তাদের জন্য আরো যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা করা প্রয়োজন হয় সরকারের পক্ষ থেকে সেটা করতে হবে। দ্বিতীয় কথা, দুটো দিক, একটা মানবিক দিক, একটা আইনগত এবং সরকারি নিয়মবিধির মধ্য দিয়ে যাওয়া। মানবিক দিক হচ্ছে এখানে অসুস্থ হয়ে যাওয়া, কারোর ঘুম নষ্ট হয়ে যাওয়া, কেউ বাচ্চা নিয়ে এখানে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন এবং খোলা আকাশের নিচে রয়েছে, এইভাবে থাকা কোনো যৌক্তিকতা, এদের জন্য আরো কিছু ব্যবস্থা। আর একটা আইনগত দিক এবং সরকারি যে নিয়ম আছে সেই নিয়মে 2বার মিটিং অলরেডি হয়েছে। আগামীকাল সম্ভবত ফাইনাল কমিটির মিটিং রয়েছে। আমার আশা যে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে সমাধান সূত্র বের হবে। আমার এখানে প্রশ্ন, আমি জাস্ট একটা লাইন, যে সমাধান সূত্র বের হবে, কিন্তু সমাধান সূত্র বের করার মধ্য দিয়ে সরকার, এবং আমি আশা করব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে কোথাও ইঙ্গিত করবেন। কিন্তু এমনটি যেন না হয় ভোটের আগে রাজনৈতিক ভাবে কোন রাজনৈতিক দল সেটাকে ফায়দা তোলার চেষ্টা করে, সেটা। কিন্তু এই অনশন বা আন্দোলনের সঙ্গে কোনো রাজনীতি যোগ আছে বলে আমি এখনো পর্যন্ত জানি না। অন্য কারণে বললাম প্রস্তুতি, সেটা শর্মিলা মণ্ডলের কাছে আসবো। সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী নিজে একাধিকবার দেখা করেছেন, বৈঠক করেছেন এবং কমিটি পর্যন্ত করে দিয়েছেন, তারপরেও কেন সমস্যার সমাধান হচ্ছে না? সমস্যার সমাধান আমরা প্রথম থেকে একদিকভাবেই চেয়েছিলাম, সেটি হলো লিখিত আশ্বাস, যেটি 3বার বৈঠকের ফলেও মেলেনি। প্রথম দিন শিক্ষামন্ত্রী আমাদের কাছে এসেছিলেন, আমাদেরকে প্রথম থেকে বলেছিলেন অনশন তুলে নাও, কিন্তু তখন থেকে আমাদের আজ 25 দিন করলো। হ্যাঁ, তিনি মৌখিকভাবে অবশ্যই আশ্বাস দিয়েছেন, কিন্তু মৌখিক আশ্বাসে আমরা বিশ্বাসী নই। এই কারণে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী একটা কথা অনেকবার বলেছেন যে আগে আমাদের কাছে আসুন, কিন্তু তাদের দরবারে কড়া নাড়তে নাড়তে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি, রাস্তায় এসে পৌঁছেছি। অনেকবার ডেপুটেশন তাদেরকে দেওয়া হয়েছে, নবান্নে অভিযান করা হয়েছে, কিন্তু দেখা গেছে তাদের কোনো রকম উত্তর আমরা পাইনি, যার ফলে আজ আমরা রাস্তায় নেমেছি। এই রাস্তায় নামার আরো অনেক দিক রয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা কিছু সংখ্যক রয়েছে যারা কোর্ট কেস করেছি, যেমন ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশন, তাদের স্টেও পড়ে গেছে। এই ক্ষেত্রে বলবো, কখন একটা মানুষ কোর্টের দ্বারস্থ হয়? সমস্ত পথ যখন বন্ধ হয়ে যায়, যখন আর আমাদের কিছু করার থাকে না, তখন কোর্টে আমরা পৌঁছাই। এবং স্টে কেন পড়ে? সেখানে একজন বিচারপতি থাকেন, যেই বিচারপতি তিনি তার সমস্ত বুদ্ধি দিয়ে সমস্ত নথি খতিয়ে দেখে আজ তিনি এখনো পর্যন্ত স্টে দিয়েছেন ওয়ার্ক এবং ফিজিক্যালের ক্ষেত্রে। 9, 10, 11, 12 ক্ষেত্রে কোনো এইরকম নির্দেশ নেই। আমি আপনাদেরকে একটা নথি দেখাতে চাইছি কেন আজ এই মতো অবস্থায় রয়েছে ওয়ার্ক ও ফিজিক্যাল এডুকেশনের স্টে। আমার বাপাশে রয়েছে জেনারেল মেল ফিমেলের একটি ওয়েট লিস্ট, আর ডান দিকে রয়েছে এসসি মেল ফিমেলের একটি ওয়েট লিস্ট। দেখুন, প্রথম থেকে আমার ডান দিকের প্রথম যেই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তিনি এই বাম দিকের জেনারেল মেল ফিমেলের জায়গা পাননি, অথচ যেই ছেলেটি 2য় নম্বরে রয়েছে সে আজকে জেনারেল মেল ফিমেলের জায়গা করে নিয়েছে। এই রকম প্রত্যেকটি হাইলাইটেড এই একইভাবে একই জায়গায় এসে পড়েছে। এর অর্থটা হলো 90 মার্কসের উপরে ক্যাটাগরি ডিভিশন করা হয়েছে, কিন্তু 100 মার্কসের উপর ক্যাটাগরি ডিভিশন করা হয়নি, যেটা করার কথা ছিল। এটি দুর্নীতির একটা চরম প্রমাণ আমি আপনাদের হাতে তুলে দিই। বেশ, দুর্নীতির অভিযোগ করছেন আন্দোলনকারীরা, স্বচ্ছতার অভাব রয়েছে এমন অভিযোগ করছেন। আমি অবশ্যই বিজন সরকারের প্রতিক্রিয়ার বিষয়ে নেব, ইন্দ্রজিৎ ঘোষের কাছেও আসবো। ছোট্ট একটা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়েছে। বিরতিতে যেতে যেতে যে ছবিটা আপনারা দেখাতে চাইবো, যে 600 ঘন্টা অনশনে এসএসসি উত্তীর্ণ শতাধিক তরুণ তরুণী,
সরকার 5 সদস্যের কমিটি করেছে, কিন্তু আন্দোলনকারীরা চাইছে দেখুন আমরা দেখুন আর বেশি করে শেয়ার করুন। আমরা চাই সকলের সেই সুদিনগুলো আসুক যেগুলো আমরা 11, 12 থেকে 9, 10 সবাই সেগুলো সুসম্পন্ন নতুন স্কুলে যোগদান করেছি। আপনারা একটু শেয়ার করুন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। চলছে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন। স্কুল সার্ভিস কমিশনে পাশ করা ছাত্রছাত্রীদের অনশন 25 দিনে পড়ল। তাদের দাবি, যতদিন পর্যন্ত না এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া কথা ঘোষণা করবে রাজ্য সরকার, ততদিন পর্যন্ত অনশন চলবে। কি তাদের দাবি? থ্যাংক ইউ এবিপি আনন্দ আমাদের এই বন্ধুদের সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য। সরকারি নিয়ম অনুযায়ী এসএসসিতে নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের সময় মেরিট লিস্টের সঙ্গে ওয়েটিং লিস্ট বের করতে হয়। ওয়েটিং লিস্ট তৈরি করতে হয় 1:1.14 অনুপাতে, অর্থাৎ 10টি শূন্যপদ থাকলে 14 জনের তালিকা তৈরি হবে, 4 জন থাকবে ওয়েটিং লিস্টে। 10 জনের কেউ বাদ গেলে নিয়োগ হবে ওয়েটিং লিস্ট থেকে। আন্দোলনকারীদের অভিযোগ, গত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কোনো মেরিট লিস্ট বেরোয়নি, স্রেফ সকল প্রার্থীদের আলাদা করে র্যাঙ্ক জানিয়ে দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে মেরিট লিস্ট বেরোয়, তাতে সকল প্রার্থীদের র্যাঙ্কের উল্লেখ থাকলেও নম্বর জানানো হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। ওয়েটিং লিস্ট নিয়েও আন্দোলনকারীরা কিছু পরিসংখ্যান সামনে এনেছেন। যেমন সংস্কৃতে ওবিসির জন্য 2টি শূন্যপদ ছিল, নিয়ম অনুযায়ী ওয়েটিং লিস্টে 2 জনের নাম থাকার কথা, কিন্তু আছে 82 জন। ওবিসির বি ক্যাটেগরিতে অঙ্ক বিষয়ে 920টি শূন্যপদ ছিল, ওয়েটিং লিস্টে থাকার কথা ছিল 668 জনের নাম, আছেন 325 জন। আন্দোলনকারীরা আরো একটি মারাত্মক অভিযোগ তুলেছেন। তাদের দাবি, কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর মেয়ের নাম শুরুতে স্কুল সার্ভিস কমিশনের তালিকায় ছিল না, কিন্তু পরেশচন্দ্র অধিকারী ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিতেই তালিকায় 1 নম্বরে পৌঁছে যান তার মেয়ে। আগস্টের 15 তারিখে একটা পলিটিক্যাল সায়েন্সের একটি পিডিএফ প্রকাশিত হয়, সেখানে 1 নম্বরে ছিল ববিতা বর্মন। তার ঠিক 1 মাস বাদে 25শে সেপ্টেম্বর আরেকটি পলিটিক্যাল সায়েন্সের পিডিএফ প্রকাশিত হয়, সেখানে 1 নম্বরে আমরা দেখি যে ববিতা বর্মনকে সম্পূর্ণ এখান থেকে 1 নম্বর থেকে সরিয়ে দিয়ে হঠাৎ করে অঙ্কিতা অধিকারীর নাম ঢুকে যায়। আগের লিস্টে অঙ্কিতা অধিকারী 1 থেকে 72-এ কোথাও ছিল না, সেইখানে অঙ্কিতা অধিকারী তার 1 মাস বাদে হঠাৎ করে নতুন প্যানেলে অঙ্কিতা অধিকারী 1 নম্বরে চলে আসে। এই অভিযোগ প্রসঙ্গে কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর প্রতিক্রিয়া, যারা নিয়োগ করেছেন তারাই এ ব্যাপারে বলতে পারবেন। আমার মেয়ে এসএসসির পরীক্ষায় পাশ করেই চাকরি পেয়েছে। ইতিমধ্যে 4 বার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারীরা। সমাধান সূত্র খুঁজতে 5 সদস্যের কমিটি গঠন হয়েছে। আমি 5 জনের একটা কমিটি করে দিয়েছি আজকে। এই 5 জনের কমিটি সেই অভিযোগগুলো জমা করবে বা ওএসডির কাছে। 2 দিনের মধ্যে তাদের অনুরোধ করেছি, যদি তোমাদের সত্যি যদি কিছু থাকে তাহলে তোমরা দাও, তার আমরা নিশ্চয়ই তা পরীক্ষা করে সত্য হলে তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। আন্দোলনকারীদের পাল্টা দাবি, এই মুহূর্তে রাজ্যে কত পদ খালি আছে, কবে থেকে নিয়োগ শুরু হবে, এইসব তথ্য লিখিতভাবে সরকারকে জানাতে হবে। সরকার সেই ভ্যাকান্সিটা পাবলিশ করুক এবং আমাদের কবে থেকে ওয়েটিং যারা আমরা পড়ে আছি খুব গুটি কয়েক, তাদের কবে থেকে জয়েনিং শুরু করবেন সেই প্রক্রিয়াটা আমাদের লিখিত দিলে আমরা এখান থেকে অনশন থেকে উঠে দেবো। রোদ, ঝড়, বৃষ্টি, পুলিশের হুমকি, তবুও কিন্তু অনশন চলছে। এখনো পর্যন্ত 83 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, 2 জন মহিলা ঘুম নষ্ট হয়ে গেছে, তবুও অনশন চলছে। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হয় ততক্ষণ পর্যন্ত এখানে বসেই তারা তাদের দাবি জানিয়ে যাবে, রাস্তায় নতুন রাস্তা দেখাবে, এটাই অনশনকারীদের বিশ্বাস। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বন্ধুরা, আজ প্রায় 25 দিন চললো। আমার সহকর্মী বলতে পারেন, আমার বন্ধুরা অনেকে সেগুলো কলকাতা রাস্তায় মেয়র রোডে যে প্রেস ক্লাবের সামনে অনেকে সেই আন্দোলন করছে। আপনারা সারা বাংলা জুড়ে দেখছেন, আর এগুলো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের মধ্যে আমাদের সেই বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরে আসে সরকারের লিখিত আশ্বাসের মাধ্যমে। আমরা চাই তাদের অনশন খুব দ্রুত উঠে যাক এবং তারা সপরিবারে এবং তাদের পরিবারের পাশে থাকুক। আমরা সর্বদা মঙ্গল কামনায় তাদের জন্য আছি এবং তাদের সবসময় মঙ্গল কামনায় ব্রতী ছিলাম এবং থাকবো। থ্যাংক ইউ।